আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেসবুকের সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা ভাই ব্রাদার আছেন সবাইকে জানাচ্ছি নতুন দিনের শুভেচ্ছা। আসলে ভাবছিলাম যে প্রতিদিনই একটা লাইভ করব, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তো আজকে আসলে দু তিনটি টপিক নিয়ে আপনাদের সাথে একটু আমার নিজের বিশ্লেষণ বিচার একটু শেয়ার করার জন্য আসলাম, এবং সেই সাথে দেশের প্রতি কিছু দায়িত্ববোধ, সামাজিক কিছু দায়বদ্ধতা থেকেও আসা। আমি মূলত তিনটি বিষয় নিয়ে, তিনটি ঘটনা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। দেখুন তো আমার সাথে আপনাদের মতামত মিলে কিনা। প্রথম যে ঘটনাটি বলতে চাই সেটি একেবারে গতকালকে দিনের বেলায় ঘটে যাওয়া আমাদের সাভারের স্বনামধন্য মেডিকেল কলেজ যে হাসপাতাল, এটা মেডিকেল, সেখানে সেখানে একটি ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট করে আসে, তার বন্ধুরা তাকে নিয়ে আসে এবং তাদের ভাষ্য অনুযায়ী চিকিৎসক যিনি দায়িত্বরত ছিলেন তিনি ঠিকমতো সেই ট্রিটমেন্ট দেননি। এখানে আর্থিক কিছু ব্যাপারের কারণ দেখিয়ে এবং পরবর্তীতে কিছু সময় পর ছেলেটি মারা যায়। এবং যথারীতি যেটা হওয়ার কথা, প্রচুর ছাত্র সমাগম, অনেক আন্দোলন, অনেক প্রতিবাদ, এবং কাকতালীয়ভাবে সেই আন্দোলন চলতে 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 যখন সন্ধ্যা পর্যন্ত চলে যায়, আমি ওই সময় ওই হাসপাতালে ছিলাম। তো যাই হোক, এটি একটি ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার প্রতিবাদী এক নারী, তিনি আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় অনেক প্রতিবাদী ছিলেন এবং অনেক অ্যাগ্রেসিভলি সামনের দিকে মুখ্য ভূমিকায় ছিলেন। সে প্রতিবাদী নারী নেত্রীকে দেখলাম খুব সম্ভবত শাহবাগ থানা, আমার ভুল হতে পারে, এই থানায় যে একটি ধর্ষককে তারা 10-15 জন মিলে নিয়ে গেলেন, এবং নেয়ার পরে তারা হয়তোবা আইনের প্রক্রিয়াটি ঠিকমতো জানতেন না, যে থানায় একজনকে, অপরাধীকে নেয়ার পরে তার ব্যাপারে কিভাবে থানায় প্রসিডিউর আগায়, এটা সম্ভবত তারা জানতেন না। এজন্য নেয়ার পরে তারা বলতেছিলেন যে না, ওই অপরাধীকে তাদের হাতে আবার তুলে দিতে হবে একটা সার্টেন টাইমের পরে। কিন্তু যেহেতু এখন সারা দেশের প্রতিটা থানারই আসলে কার্যক্রম ওভাবে শুরু হয়নি, যার কারণে থানার লোকদের একটু দেরি হয়, এবং সে সময়ে আবার সেনাবাহিনী চলে আসে। ওই সেনাবাহিনীর সাথে প্রচন্ড রকম একটা বাক বিতণ্ডা আমরা দেখতে পাই, যেটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা জানেন। আচ্ছা, এটা গেল দ্বিতীয় ঘটনা। তৃতীয় যে ঘটনাটি হচ্ছে, আমি দেখলাম, এলাকাটির নাম আমি বলতে পারবো না সঠিক, আসলে এত স্পেসিফিকলি দেখার সুযোগ হয় না, তো দেখলাম ছাত্ররা আপনার বিভিন্ন গাড়ি চেক করতেছে, এবং চেক করার পরে একটা টোকেন দিচ্ছে, বলতেছে আপনি সামনের চেকপোস্টে যাওয়ার পরে এই টোকেনটা দেখালে আপনাকে আবার চেক করবে না। কিন্তু এভাবে তারা অলমোস্ট প্রতিটা গাড়ি চেক করতেছে, এবং যারা চেক করতেছে তারা কিশোর বলা যায়, মানে আপনার স্কুল, সর্বোচ্চ কলেজ, ভার্সিটি না, ভার্সিটি খুব রেয়ার। তো এই তিনটি ঘটনা আমাকে বেশ নাড়া দিল। এই জন্য প্রথম ঘটনাটায় আসি। এনাম মেডিকেলের কলেজে একটা ছেলে, কলেজের একটা স্টুডেন্ট, বা আপনার স্কুলের একটা স্টুডেন্ট কিংবা ভার্সিটিরই, সে বাইকে অ্যাক্সিডেন্ট করে থাকলে তার বন্ধুরা তাকে নিয়ে চিকিৎসা নিতে আসছে, দেরি হয়েছে, এটা হাসপাতালের লোকেদের অবশ্যই গাফিলতি আছে। বাট ছাত্রদের প্রকাশভঙ্গি এরকম এগ্রেসিভ হবে কেন, তাও হাসপাতালের ভেতরে? ওই একজন স্টুডেন্ট তো না, ওইখানে আরো অনেক স্টুডেন্ট চিকিৎসারত আছে যারা এই মেডিকেলে এই কিছুদিন আগে আন্দোলন থেকে আসছে। শুধু তাই না, ওইখানে আইসিইউ থাকে, সিসিইউ থাকে, মানে একেবারে সর্বোচ্চ মুমূর্ষু রোগীরা থাকে, অনেক শিশু থাকে, অনেক প্রেগনেন্ট মহিলা থাকে, যাদের ট্রিটমেন্ট ওখানে অলরেডি হচ্ছে, এবং ডাক্তারদের খুব ব্যস্ততম জায়গা। প্রথমে বলে নেওয়া ভালো, এটা কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি না। ওই ছাত্রদের প্রথম ভুল হয়েছে, ইমার্জেন্সিতে যদি তাদের প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন থাকে যে না তাড়াতাড়ি চিকিৎসা দিতে হবে, তাহলে এনাম মেডিকেলের আগেও আরো 3-4টা প্রাইভেট মেডিকেল আছে, দ্বীপ ক্লিনিক বলেন, আরো আরো অনেকগুলো আছে এখানে, তারা সেখানে নিতে পারতো যদি দ্রুত সময়ের চিকিৎসার কথা বলতো। আচ্ছা, যেহেতু তাদের মাথায় কাজ করে নাই, তারা এনাম মেডিকেলের কাছে আসছে। এখান থেকে তাদের বোঝা উচিত এনাম মেডিকেল কলেজ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি হার্টের রোগী, আমি হার্ট অ্যাটাক করছিলাম, আমাকে এনাম মেডিকেলে নেওয়া হয়েছিল, এবং আশেপাশে যদি কেউ হার্টের পেশেন্ট থাকে সেখানে নেওয়া হবে। আমার বন্ধুর বাচ্চা কিছুদিন আগে খুব ভয়াবহ হওয়ার পরে মারা গেছে, যদিও আল্লাহ বেহেশত নসিব করুক, তাকেও ইমার্জেন্সিতে এনাম মেডিকেলে নিতে হয়েছে। তো ছাত্ররা যখন ওই রকম একটা
গুরুত্বপূর্ণ জায়গায় এরকমভাবে একটা নয়েজি সিচুয়েশন করে ফেলে, ওটা অনেক মানুষের জন্য ক্ষতিকর ব্যাপার। আপনি একজন মানুষের জন্য প্রতিবাদ করতে যেয়ে হাজার মানুষকে বিপদে ফেলতে পারেন না। আপনাদের ওই ছাত্রদের প্রথম বলে আমি সত্য কথা সৎ বলবো, এতে কারো মন খারাপ হলেও কিছু করার নাই, সত্যটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনার প্রথম উচিত ছিল নিকটস্থ হাসপাতালে আগে যাওয়া। এনাম মেডিকেলের আগেও আরো 4টা হাসপাতাল আছে। এনাম মেডিকেলটা তো অনেক বেশি নয়েজ, অনেক বেশি ব্যস্ত থাকে। এই এনাম মেডিকেলই কিন্তু আপনার রানা প্লাজার সময় শত শত রোগীকে চিকিৎসা দিছে এবং ইমার্জেন্সিতে চিকিৎসাটা দিছে। আমাদের সাভারে এই মুহূর্তে যদি একটা ভূমিকম্প হয়, এনাম মেডিকেলে সবচেয়ে বেশি ট্রিটমেন্ট মানুষ পাবে, আপনি নিশ্চিত থাকেন। এটা আমি আমার নিজ দায়িত্ব নিয়ে বলতেছি। আমি এনাম মেডিকেলের কেউ না, একজন শিল্পী মানুষ, আপনারা জানেন। তবে আমি তাই বলে এনাম মেডিকেলের কার্যক্রমকে সাফাই গাইতেছি না যে না তারা যেটা করছে সেটা ঠিক, তারাও ভুল করছে, বাট একটা ভুলকে শুধরাইতে যে আপনি আরেকটা ভুল করতে পারেন না, আর 10টা ভুল করতে পারেন না। এবং মাথায় রাখতে হবে আমরা কোন বিষয়টাকে নিয়ে কোথায় স্থানকাল পাত্র, মানে কোন জায়গাটাতে আমরা এই কাজগুলো করতেছি। ছাত্ররা অবশ্যই প্রতিবাদ করবে, ওখানে ম্যানেজমেন্ট থাকে, তাদের সাথে তাদের রুমে যাবে। ছাত্র পরিচয় দিলে তো বর্তমানে পুলিশের চাইতে মানুষ বেশি ভয় পায়। তাহলে কি মেডিকেল কলেজে কর্তৃপক্ষের রুমে যাওয়া যেত না, যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদ জানানোর জন্য কিংবা সেটার প্রতিকার নেওয়ার জন্য? আমাদের প্রতিবাদের ভাষাটার জায়গা বুঝে ধরন চেঞ্জ করতে হবে। আমরা রাজপথে আমাদের অ্যাগ্রেসিভনেস একরকম হওয়া উচিত, ছাত্রদের একটা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাদের প্রতিবাদের ধরনটা ভিন্ন হওয়া উচিত। এই জিনিসটুকুর বোধশক্তি যদি না আসে, তার আগ পর্যন্ত আমাদের প্রতিবাদ করতে যাওয়াই ঠিক না। ঠিক যেমন ভাবে ওই আন্দোলনের সময় দেখতাম একটা পুলিশ বুকে গুলি করে দিছে, কিন্তু এই পুলিশটা তো বুকে গুলি করার কথা ছিল না, তার পায়ে গুলি করার কথা ছিল। তো যে পুলিশ অফিসারটা জানে না কোথায় গুলি করতে হবে, তার আগ পর্যন্ত তাকে ডিউটিতে দেওয়া যেমন ঠিক না, ঠিক তেমনি ভাবে ওই ছাত্র ছাত্রীদের এইরকম কোনো গুরুত্বপূর্ণ কাজে বা আন্দোলনে নেওয়াই উচিত না যারা যেটা জানে না কোথায় কিভাবে আন্দোলনটা করতে হবে। ইভেন ওইখানে একজন সমন্বয়ক আসছিলেন, তার কথাও তারা শুনতেছিল না। যাই হোক, যেটা ঘটে গেছে, আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে বিনীত করজোড়ে অনুরোধ করব, আপনারা হাসপাতাল, মেডিকেল কলেজ এরকম সেন্সিটিভ জায়গাগুলোতে দয়া করে এইভাবে গন্ডগোল করবেন না, সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করবেন। আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা, দ্বিতীয় যে ঘটনাটা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে, একজন মানে আমি কি বলবো, একজন শিক্ষিত মানুষ, তারা অবশ্যই শিক্ষিত, এবং ঢাকা ইউনিভার্সিটি মানে কি প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ। সেখানকার একজন স্টুডেন্টের যে ভাষা, যে ব্যবহার দেখলাম আমাদের সেনাবাহিনীর একজন অফিসারের সাথে কিংবা ওইখানকার পুলিশের সাথে, আমি অবাক। ব্যবহারে নাকি বংশের পরিচয়। এই ঢাকা ইউনিভার্সিটিতে একজন শিক্ষিকার ভিডিও এই আন্দোলনের সময় আমি যতবার দেখছি ততবার চোখে আমার পানি চলে আসছে। এবং একজন শিক্ষার্থী, আমার মনে আছে স্পষ্ট এখনো, একজন শিক্ষার্থীর কথা মনে হয়, যিনি বলছিলেন যে কি যেন, একটা মেধা গেলে 10টা কোঠা গিলে খাবো। তার প্রতিবাদের ভাষাটাও কিন্তু চমৎকার ছিল। কিন্তু ওই যে আপুটা আসলে গতকালকে যেরকম সিন ক্রিয়েট করলেন, এতে আসলে আমাদের এই এত কষ্টে অর্জিত স্বাধীনতা যেটা তারা বলছেন, এটার আসলে এটা ভ্যালুটা অনেক ম্লান হয়ে যায়, গুরুত্বটা অনেক ম্লান হয়ে যায় আমার দৃষ্টিতে। আসলে এরকম আচরণ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা ভালো কিছুর জন্য আমাদের দেশের আপামর জনগণ, শুধু ছাত্ররা যে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে নিতে পারে তাদের ব্যাপার, কিন্তু বিশ্বাস করেন, ঘরের ভিতরে বসে থাকা 6 জন শিশুও প্রাণ গিয়েছে, তারা তো ছাত্র ছিল না। আমি প্রথম আলো রিপোর্টে দেখলাম 7 জন মহিলার প্রাণ গেছে বাড়িতে বসে থাকা অবস্থায়, তারা কিন্তু ছাত্র ছিল না। অনেক মসজিদের কি বলে ছাত্র, মাদ্রাসার ছাত্র, অনেক মুটে মজুর, অনেক রিক্সাওয়ালা, তাদের প্রাণও গেছে, তারা ছাত্র ছিল না। এবং দল বেঁধে মানুষ যখন রাস্তায় নামছে, ওখানে সবাই কি ছাত্র ছিল? আপামর জনগণ ছাত্রদের পাশে ছিল, তাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। কিন্তু এখন যদি সব ক্ষেত্রে ছাত্রদের এরকম এগ্রেসিভ অ্যাটিটিউড থাকে, তখন কি আর মানুষ পরবর্তীতে কোনো আন্দোলন বা যাই হোক দেশের কোনো ক্রান্তিকালে কোনো ব্যাপার যদি নিয়ে মানুষ রাস্তায় আগাতে চায়, এরকম ভাবে কি মানুষ আর সাপোর্ট করবে? আমার মনে হয় ব্যাপারটা আপনাদের আরেকবার ভেবে দেখতে হবে। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে গাড়ি চেকিং এর ব্যাপারে। তো এখন ফেসবুকে প্রায় দেখা যাচ্ছে, বা প্র্যাকটিক্যাল লাইফেও আমরা জানি, ছাত্ররা এতদিন যেহেতু ট্রাফিক পুলিশ আসে না, তাদের সহযোগী হয়ে আপনার কাজ করছিল রাস্তায়।
তাদেরকে অনেক হেল্প করছে, রাত বিরেতে একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক এই ক্রান্তির সময় অনেকটা মানে বিশাল একটা সাপোর্ট দিয়েছে ছাত্ররা। কিন্তু এখন আস্তে আস্তে যখন ট্রাফিক কন্ট্রোলটা শুরু হয়ে মানে ট্রাফিকের রাস্তায় ফিরতেছেন, এখনো তাদের এই রাস্তায় এই চেকিং এর বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না। কেননা ধরুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় 5টা ছেলে আমার গাড়ি থামালো এবং আমার গাড়িটা চেক করতে চাইলো। আচ্ছা, এই 5 জন ছাত্র যে ছাত্র, এটা আমি কিভাবে বুঝবো? আইডি কার্ড দেখে? আইডি কার্ড 100 টাকা হলে বানানো যায়। রাস্তায় 5 জন দুষ্কৃতিকারী যদি আমার গাড়িটা থামিয়ে আমার পেছন থেকে মালামাল নিয়ে আমাকে হাইজ্যাক বা ছিনতাই করে, সেক্ষেত্রে আমি কি প্রতিকার পাবো? আমাদের দেশে যারা যে ছাত্ররা এখন এইভাবে কাজ করতেছে, তাদের কি সুনির্দিষ্ট কোনো তালিকা হয়েছে? আমি এখনো পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না। সমন্বয়ক বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমন্বয়ক আছেন, তাদের নাম্বার নাম এগুলো দেওয়া হয়নি এখন পর্যন্ত। যদি ট্রাফিক নিয়ন্ত্রণে তারা সহায়তা করেন খুব ভালো, তবে তাদের তো সুনির্দিষ্ট একটা নিয়মের মধ্যে থাকতে হবে এবং তাদের সুনির্দিষ্টভাবে তাদের নাম ঠিকানাও থাকতে হবে। এতে করে ইজিলি যে কোনো দুর্বৃত্ত অংশ, ধরুন আমি অনেক দেখছি যে বাসায় যে তল্লাশি করতেছে, এখন তারা নর্মাল ডাকাত না ছাত্র আমি বুঝবো কিভাবে? বলুন, আমার মানে তাদের চেহারায় কি লেখা থাকবে বা আমার কাছে মাইন্ড রিড করার কোনো বিষয় আছে? আর এইভাবে কি আসলে ছাত্রদের কি সংবিধান ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে যে সে চাইলেই এরকম ভাবে আপনার রাস্তায় দাঁড় করিয়ে আপনার গাড়ি চেক করতে পারবে? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি আমাদের সংবিধান বা আমাদের সরকার, বর্তমান তো একটা সরকার তো অবশ্যই আছে, ইউনূস সাহেবের সরকার, এটা কি দিছে? বা যদি দিয়েও থাকে তাহলে তার তো একটা তালিকা থাকতে হবে, একটা আইডেন্টি থাকতে হবে সরকারিভাবে। আপনি হুট করে নিজে নিজে তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, অন্তত এই সময়। একজন বিদেশি আসলেন, আমি দেখলাম এক প্রবাসী এক ভাই আসছে, তাকেও রাস্তায় দাঁড় করিয়ে তার ব্যাগ টেক লাগেজ টাগেজ চেক করে মানে বলতেছে। ওইখান থেকে যদি কেউ কোনো কিছু নিয়ে যায়, ওই প্রবাসী ভাইয়ের কি সাধ্য আছে কিছু বলার? আমি থাকলে তো বলার সাহস থাকতো না। তা আমরা আসলে অনেক আমাদের ছাত্র যারা ভাই বোনের আছে, তারা অনেক কষ্টের বিনিময়ে তাদের আজকের এই দেশের পরিস্থিতি, তারা যেন কোনোভাবে তাদের এই অর্জনটাকে ম্লান করে না দেয়। তাদের এই সমস্ত মানে তাদের নাম ভাঙিয়ে যারা এইভাবে করতেছে, এটা তাদের একটু খেয়াল রাখা উচিত। ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড পার করার পর 9, 10, 11, 12, তারপরে আপনার ভার্সিটি লাইফ, এই পড়াশোনা করা শেষ করার পর তারা একটা যোগ্যতায় চলে যাবে, আমাদের দেশটাকে তারা গড়বে। কিন্তু 7, 8, 9, 10 একটা ছেলে, সে রাস্তায় আন্দোলন করতে পারবে নির্ভীকভাবে, বাট একটা দেশ পরিচালনা করতে পারবে? দেশ পরিচালনা এত সহজ ব্যাপার। আপনারা দেশ পরিচালনা করুন, কিন্তু আগে যোগ্য হন, তা না হলে অনেক ভুল হয়ে যাবে আপনাদের দ্বারা। আমি আপনাদেরকে মন থেকে দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার ব্যাপারে আরো মানবিক হন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিন। এই সময়ে আপনাদের দায়িত্বটা কি সেটাকে ভালোভাবে জানুন, তারপরে আগান। আর সমন্বয়ক ভাইদের বলবো, আপনারা একটা তালিকা করে দেন যে এই এতগুলো ছাত্র বা এরা আমাদের ঢাকা সিটির ভিতরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তাদের নাম নাম্বার সহ আইডেন্টি কার্ড প্রয়োজন বোধে দিন। ঢাকার বাইরে যারা আছে তাদেরকে ওইভাবে নাম নাম্বার আইডেন্টি কার্ড দিন, যাতে করে কেউ হয়রানির শিকার না হয়। আমি এই কথাটা আবারও বলছি, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত, কিন্তু সত্য বলার স্বাধীনতা হয়তো এখন পাচ্ছি বা অনুভব করছি, সে থেকেই বলা। আমার কথায় কোনো কিছু আপনাদের মনে কষ্ট লেগে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জনস্বার্থে। যদি বিন্দুমাত্র আমার সমাজের কোনো ভালো কিছুর সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি, সেটা আমার জীবনের জন্য বড় পাওয়া হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।